আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব। আমরা সংবিধান নিয়ে যত প্রশ্ন আছে এখান থেকে আমরা আলোচনা করব। তো এক নজরে সংবিধান রচনা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যদি আমরা দেখি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণপরিষদে আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী, গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ, গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল আহমেদ। তো আমরা যদি দেখি যে গণপরিষদের রূপকার ও গণপরিষদের উত্থাপনকারী ছিলেন ডক্টর কামাল হোসেন, সংবিধানের রূপকার ছিলেন, অর্থাৎ সংবিধান রচনায় মানে দায়িত্ব পড়েছিল ডক্টর কামাল হোসেনের কাছে, তিনি সংবিধানের রূপকার বলা হয়। তো হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিল আব্দুর রব, তিনি হাতে লিখেছিলেন সংবিধানটা। খসড়া সংবিধানের অলঙ্কার ও ডিজাইন করেছিলেন জয়নুল আবেদিন এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ন্যাপ ছিল সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি বিরোধী দল ছিল। তো আমরা যদি বাংলাদেশের সংবিধান রচনার ক্ষেত্রে আরও কিছু দেখি যে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 11 জানুয়ারি 1972 সালে। গণপরিষদ গঠিত হয়েছিল 23 মার্চ 1972 সালে, সবগুলো 1972 সালে। তো গণপরিষদ গঠিত হয়েছিল 23 মার্চ 1972 সালে। গণপরিষদ আদেশ জারি করা হয় 23 মার্চ। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্যের কমিটি করা হয় সংবিধান রচনার জন্য। 11 এপ্রিল খসড়া সংবিধান প্রণয়নের কমিটির প্রথম বৈঠক বসে 17 এপ্রিল। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972 সালে। সবগুলো কিন্তু 72 সাল। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল 4 নভেম্বর, বাংলা তারিখটাও দেওয়া আছে। বাংলাদেশের সংবিধান দিবস 4 নভেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান প্রথম স্বাক্ষর করেন 14 ডিসেম্বর। গণপরিষদের সদস্যরা হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেছিল 15 ডিসেম্বর, আর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়েছিল 16 ডিসেম্বর 1972 সালে। তো গুরুত্বপূর্ণ আরও তথ্য যদি দেখি, সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের মৌলিক এবং সর্বোচ্চ আইন। সংবিধান সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে লিখিত, একটা হচ্ছে অলিখিত। অলিখিত সংবিধান হচ্ছে ব্রিটেন এবং সৌদি আরবে। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারতে 395টি অনুচ্ছেদ রয়েছে। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান যুক্তরাষ্ট্রে 7টা মাত্র অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যারা ইংরেজি নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের সাথে মিল রয়েছে যুক্তরাজ্য এবং ভারতের। বাংলাদেশের সংবিধানের মূল নীতি হচ্ছে 4টা, সেটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধানে 11টা অধ্যায় আছে, 153টি অনুচ্ছেদ আছে, আর 7টা তফসিল আছে। সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম গৃহীত হয়েছে 1978 সালে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 দ্বিতীয় তফসিল বলে। বাংলাদেশের গণপরিষদ গঠিত হয় 403 জন সদস্যের সমন্বয়ে। এর মধ্যে 400 জনই ছিলেন আওয়ামী লীগের, ন্যাপ একজন ছিল, আর বাকি 2 জন ছিলেন স্বতন্ত্র সদস্য ছিল। তো বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথম যুক্ত হয় 1972 সালে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্র। বাংলাদেশের সংবিধানের সাথে স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন করা হয়েছিল 1999 সালে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সংবিধান স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধের বিচার সংবিধানের 47-এর 3 নং অনুচ্ছেদ আছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত 2টি কাজ করতে পারেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া 2টা কাজ করতে পারেন। 1, 48-এর 2 নং অনুচ্ছেদের মোতাবেক প্রধানমন্ত্রীর নিয়োগ, আর 56-3 অনুচ্ছেদ প্রধান বিচারপতির নিয়োগ। অর্থাৎ রাষ্ট্রপতি 2টা কাজ করবেন, শুধু প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং আরেকটা হচ্ছে বিচারপতির নিয়োগ। তো জরুরি অবস্থা মেয়াদ 120 দিন, পূর্বে ছিল 90 দিন। মানে কোনো কারণে যদি জরুরি অবস্থা দেশে প্রয়োগ করা হয় তার মেয়াদ থাকবে 120 দিন। তো সংবিধানের অনুচ্ছেদ নিয়ে আমরা যদি আলোচনা করি অনেক তথ্য দেওয়া আছে এখানে, যে প্রথম ভাগ প্রজাতন্ত্র, মানে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রজাতন্ত্র অধ্যায়। এখানে এই বিষয় দেওয়া আছে, যেমন প্রজাতন্ত্র 1 নম্বরে 2 ক রাষ্ট্র ধর্ম, তারপর এদিকে দেখেন 2 দেওয়া আছে 3 নম্বর রাষ্ট্রভাষা, অর্থাৎ সংবিধানের 3 নম্বর পরিচ্ছেদ হচ্ছে রাষ্ট্রভাষা নিয়ে। সংবিধানের 4 নং পরিচ্ছেদ সেটা হচ্ছে আপনার যে জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক নিয়ে আলোচনা করতেছে। তো আমরা যে বাংলাদেশের নাগরিক, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদ আছে, সেটা হচ্ছে 6 নং অনুচ্ছেদে আছে, অর্থাৎ প্রথম অধ্যায়ের 6 নং অনুচ্ছেদে আছে। তো আমরা দ্বিতীয় ভাগ সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে সংবিধানে কত নং অনুচ্ছেদে বলা আছে যে বাধ্যতামূলক শিক্ষা এবং অবৈতনিক, মানে টাকা পয়সা লাগবে না পড়াশোনা করতে, সেটা বলা হচ্ছে সংবিধানের 17 নং অনুচ্ছেদে। কত অধ্যায়? 2 নম্বর অধ্যায়ের 17 নং অনুচ্ছেদ। এখানে সবগুলো অনুচ্ছেদ দেওয়া আছে, আপনারা যদি দেখেন তাহলে অনেকগুলো অনুচ্ছেদ এখানে পাবেন। তৃতীয় ভাগ দেওয়া আছে যে আপনার মৌলিক অধিকার, সেখানে দেওয়া আছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, সেটা 3 নম্বর অধ্যায়ের 27 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে। তো আমরা যদি এইভাবে দেখি যে ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির মালিক, আরও এগুলো দেখলে আমরা অনেকগুলো এখানে পাওয়া যাবে। তো আমরা পঞ্চম ভাগ দেওয়া আছে, তারপর ষষ্ঠ, তারপর আপনারা যদি দেখেন যে সপ্তম, অষ্টম, নবম দেওয়া আছে। যে আমরা যদি দেখি, এই যে দেখেন দেওয়া আছে যে জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে সংবিধানে 141-এর
ক নং অনুচ্ছেদ সেটা কোথায় আছে? নবম অধ্যায়ে ক বিভাগে আছে। তো দশম অধ্যায়ে আছে আপনার দশম ভাগে আছে বিধান সংশোধনের ক্ষমতা, অর্থাৎ বাংলাদেশের সংবিধান যে কোনো সময় সংশোধন করতে পারবে। এটা সংবিধান কত নং অনুচ্ছেদ আছে? দশম অধ্যায়ের 142 নং মানে অনুচ্ছেদে বলা আছে। তো এই হলো বিষয়। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের সংবিধানের তফসিল সমূহ যদি দেখি যে 7টা তফসিল আছে। প্রথম তফসিল হচ্ছে যে অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন, দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, বর্তমানে এটা বিলুপ্ত করা হয়েছে। তৃতীয় তফসিল হচ্ছে শপথ ও ঘোষণা, চতুর্থ হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধিবিধান, পঞ্চম হচ্ছে 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছে সেটা পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত হয়েছে। ষষ্ঠ 1971 সালে 25শে মার্চে যে মধ্যরাতের শেষে যে 26শে মার্চ যে স্বাধীনতা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ তফসিল। আর সপ্তম হচ্ছে 1971 সালে 10 এপ্রিল যে মুজিবনগর সরকার স্বাধীনতা ঘোষণাপত্র করা হয়েছিল সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে যে 153টা যে অনুচ্ছেদ দেওয়া আছে এতগুলো সবগুলো ইম্পর্টেন্ট নয়, তাই এতগুলো সবগুলো আমরা পরিচিত মুখস্থ করা সম্ভব নয়, এতগুলো থেকে আসেও না। তো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা টিপস হিসেবে আমরা দেখব। যেমন এই সংবিধান অনুযায়ী যিনি যাকে শপথ বাক্য পাঠ করবেন, মানে রাষ্ট্রপতি কাকে শপথ বাক্য পাঠ করাতে পারবেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আর অন্যান্য মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি, তাদেরকে তিনি শপথ বাক্য পাঠ করাতে পারবেন। আর প্রধান বিচারপতি তিনি কাদেরকে শপথ বাক্য পাঠ করবেন সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার, পিএসসি চেয়ারম্যান। পিএসসি মানে হচ্ছে আপনার যে সরকারি চাকরি যে দেওয়া হয়, যত প্রকার সরকারি চাকরি আছে পিএসসি চেয়ারম্যানের আন্ডারে হয়, তাহলে ওই পিএসসি চেয়ারম্যানকে তিনি শপথ বাক্য পড়াতে পারবেন প্রধান বিচারপতি। মহা হিসাব নিরীক্ষক এবং অন্যান্য বিচারপতিকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করবেন। স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করবেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি ও সংসদ সদস্যদেরকে স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন, যিনি যার নিকট পদত্যাগ করবেন। অর্থাৎ রাষ্ট্রপতি কার কাছে তিনি পদত্যাগ করবেন, কেউ যদি পদত্যাগ করতে চায় তাহলে কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? রাষ্ট্রপতি জমা দেবেন স্পিকারের নিকট, সংসদ সদস্য জমা দেবেন স্পিকারের নিকট, প্রধানমন্ত্রী বা মন্ত্রীবৃন্দ রাষ্ট্রপতির কাছে আপনার পদত্যাগপত্র জমা দিবেন, স্পিকার দেবেন রাষ্ট্রপতির নিকট। তো এগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। তো সংবিধান অনুযায়ী বিভিন্ন পদের মেয়াদকাল আমরা যদি দেখি, রাষ্ট্রপতি 5 বছর মেয়াদকাল, তার বয়স সর্বনিম্ন 35 হতে হবে, সর্বোচ্চ কোনো সীমা নাই। প্রধানমন্ত্রী সর্বনিম্ন বয়স 25 হতে হবে। আর সংসদ অধিবেশনে প্রথম দিন থেকে পরবর্তী 5 বছর মেয়াদকাল, এটা তো সবাই জানে 5 বছর। সংসদ সদস্য আপনার 25 বছর হইলে আপনি সংসদ সদস্য মানে এমপি হতে পারবেন আর 5 বছরের জন্য। প্রধান বিচারপতি তার কোনো সর্বনিম্ন সীমা নাই, মানে সর্বনিম্ন বয়স নাই, সর্বোচ্চ 66 বছরের ভিতরে হতে হবে প্রধান বিচারপতি। আর 66 বছর বয়স পূর্ণ হওয়া আগ পর্যন্ত তিনি প্রধান বিচারপতি থাকতে পারবেন। মহা হিসাব নিরীক্ষক, প্রধান নির্বাচন কমিশনার, পিএসসি চেয়ারম্যান, তাদের সর্বনিম্ন বয়সের কোনো হিসাব নাই, সর্বোচ্চ বয়স 65 বয়স পর্যন্ত তারা হতে হবে, মানে থাকতে পারবে। 65 বেশি হলে তাকে অবসরে নিতে হবে। তো এটা বলা আছে যে 65 বছর পূর্ণ হওয়া আগ পর্যন্ত তারা থাকতে পারবে, 65 বছর হয়ে গেলে তাদেরকে অবসরে পাঠানো হবে। তো বাংলাদেশের সাংবিধানিক পদ ও সাংবিধানিক সংস্থা সেটা আমরা দেখি, সেটা হচ্ছে রাষ্ট্রপতির কথা আছে 48 থেকে 54 অনুচ্ছেদে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্যের কথা আছে 55 থেকে 58, অ্যাটর্নি জেনারেল কথা আছে 64। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, যে বাংলাদেশের যে সাংবিধানিক পদ এগুলো নিয়ে আলোচনা। যে অ্যাটর্নি জেনারেলের 64 অনুচ্ছেদে বলা আছে, জাতীয় সংসদ প্রতিষ্ঠাতা 65, স্পিকার, ডেপুটি স্পিকার 74, ন্যায়পাল 77 অনুচ্ছেদে বলা আছে, সংসদ সচিবালয় গঠন করার কথা অনুচ্ছেদ 79 বলা আছে। সুপ্রিম কোর্টের কথা নিয়ে আলোচনা আছে আপনার 94-তে, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি 95 থেকে 98 অনুচ্ছেদগুলোতে আছে। নির্বাচন কমিশন 118 অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন কীভাবে গঠন করতে হবে। প্রধান ও অন্যান্য নির্বাচন কমিশনের কথা 120 আছে। মহা হিসাব নিরীক্ষক, হিসাব নিরীক্ষক মানে কি ট্যাক্সে টাকা পয়সা হিসাব যা রাখে। নিয়ন্ত্রক সেটা হচ্ছে 127। সরকারি কর্ম কমিশন সেটা হচ্ছে সরকারি কর্ম কমিশন মানে ওই যে পিএসসি, মানে আপনার যত প্রকার সরকারি চাকরি আছে সেটা সরকারি কর্ম কমিশন থেকে দেওয়া হয়, সেটা 137 অনুচ্ছেদে বলা আছে। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য সবার কথা বলা আছে 138 অনুচ্ছেদে বলা আছে। তো আমরা যদি এদিকে আরও খেয়াল করে দিই, বাংলাদেশের সংবিধান কিন্তু অনেকবার সংশোধন করা হয়েছে। প্রথম মোট 17 বার সংশোধন করা হয়েছে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে যে 17 বার বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করা হয়েছে। তো এখানে দেওয়া আছে প্রথম সংশোধন করার কারণ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে, সেটা হয়েছিল 15 জুলাই 1973 সালে। দ্বিতীয় সংবিধান সংশোধন করা হয়েছিল জরুরি অবস্থা ঘোষণা বিধানের জন্য 20 সেপ্টেম্বর 1973 সালে। তৃতীয় সীমান্ত চুক্তি নিয়ে সেটা হচ্ছে 74 সালে 23 নভেম্বর। চতুর্থ
যে সংশোধন করা হয়েছিল সেটা হচ্ছে যে সংসদীয় শাসন পদ্ধতি পরিবর্তে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি চালু থাকবে, সেটা হচ্ছে 75 সালে 25শে জানুয়ারি। পঞ্চম সংবিধান করা হয়েছিল 1975 সালে 15 আগস্ট থেকে, সেটা 1979 সাল দেওয়া আছে। ষষ্ঠ, উপরাষ্ট্রপতি পদ হতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিত করেন, সেটা হচ্ছে 1981 সালে 8 জুলাই। তো এখানে অনেক দেয়া আছে, যে গুরুত্বপূর্ণগুলো যেটা আছে সেটা আমরা নিচে দেখব, সবগুলো তো আর গুরুত্বপূর্ণ নয়। যেমন অষ্টমটা খুবই গুরুত্বপূর্ণ, যে অষ্টম দেওয়া আছে যে রাষ্ট্রধর্ম যে ইসলাম সেটা স্বীকৃতি দেওয়া হয়েছিল 1988 সালে 7 জুন। আর আগের নাম ছিল ঢাকার আগের নাম ছিল ডাক্কা থেকে ঢাকা নাম আসছে, আর বাঙালি এর নাম পরিবর্তন করে বাংলা করা হয়েছে, সেটা হচ্ছে 1988 সালে 7 জুন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি দেখি সেদিকে গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, যে চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় দ্বাদশ সংশোধনীকে। সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যের ভোটের প্রয়োজন 2/3। সংবিধানের যে সংশোধনীকে ফার্স্ট ডিসটরশন অফ কনস্টিটিউশন বলে পঞ্চম সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করে 7 দিনের মধ্যে। খুবই গুরুত্বপূর্ণ এটা। সুপ্রিম কোর্টের কর্তৃক অবৈধ ঘোষিত সংবিধান সংশোধনী, সেটা পঞ্চম সংশোধনীকে অর্থাৎ সংশোধনের 17 বার সংশোধন করা হয়েছে। এর মধ্যে পঞ্চম সংশোধনী যেটা সেটা নিয়ে মানে অবৈধ ঘোষিত সংবিধান বলা হয়েছে, এটা সপ্তম নিয়ে, ত্রয়োদশ নিয়ে এবং 16তম নিয়ে। যাই হোক, এগুলো আমরা এতটা ইম্পর্টেন্ট নয়, বিভিন্ন পরীক্ষা এগুলো আসে না। তো আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা ওই টপ ইনফরমেশন দেখছে, যে বাংলাদেশের মূল সংবিধান হচ্ছে 93 পাতা, স্বাক্ষরসহ 108 পাতা লেগেছিল। জরুরি অবস্থা ঘোষণা বিধান আছে সংবিধানের 2য় সংশোধনীতে। অর্ডিন্যান্স এর বাংলা অর্থ হচ্ছে অধ্যাদেশ। বাংলাদেশের সরকার পদ্ধতি হচ্ছে এককেন্দ্রিক। বিশ্বে যে 2টি দেশের স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে এবং বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র, তাদের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে, মানে দলিল রয়েছে। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদুল্লাহ। তো বিশেষ পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে, আপনি যদি খেয়াল করে দেখেন অনেক প্রশ্ন আছে, প্রায় দেখা যায় যে 32টা প্রশ্ন আসছে এখান থেকে। পিএসসি সরকারি চাকরি পরীক্ষা দেখেন অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসছে, আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে 37টা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভর্তি পরীক্ষা আসছে। তারপর আপনি যদি দেখেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর যদি আপনি দেখেন যে এই দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সব বিভিন্ন অনেক প্রশ্ন আসছে। আপনার গুচ্ছতে আসছে, মেডিকেল ডেন্টালে আসছে। অর্থাৎ এখান থেকে সংবিধান থেকে প্রশ্ন অবশ্যই আসবে, কারণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে তো সংবিধান অনেক বড় একটা অধ্যায়। আর এখান থেকে যদি প্রশ্ন না আসে তাহলে কোথায় থেকে আসবে? এখান থেকে অবশ্যই 1-2টা প্রশ্ন আপনার কমন পড়বেই।